This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টা বড় খবরের দিকে। আজকের বড় খবর, এসআইআরে উঠে এলো বিচিত্র তথ্য। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম একই। 15 বছরের কম বয়সে বাবা 11,95,000, 40-এর কম বয়সে ঠাকুরদা 3,45,000। আজকে 2 নম্বর ব্রেকিং সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা, ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। নন্দীগ্রামে বাদ যেতে পারে 10,500 নাম। নন্দীগ্রামে মৃত ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। আজকে 3 নম্বর ব্রেকিং, বহু ভোটারের মুখের আদল একই। এসআইআর ভেরিফিকেশনের সমস্যা, ভোটারের সঠিক ফটো চিনতে বিএলও অ্যাপে বিশেষ বাটন। অ্যাপেই ফটো ভেরিফাই করতে পারবেন বিএলওরা। আজকে 4 নম্বর ব্রেকিং, আবাসনে ভোট কেন্দ্র নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা নয়। জেলা শাসকের রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে কমিশন। দলের সঙ্গে কথা বললে জটিলতা বাড়বে। ডিইওদের রিপোর্টকেই গুরুত্ব দেবে কমিশন। বড় খবর আজকের 5 নম্বর ব্রেকিং, 2016-র এসএসসি নিয়োগে বড় নির্দেশ। ওয়েটিং লিস্টের প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ। মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ। যাদের বয়স পেরিয়েছে তাদেরও ডাকার নির্দেশ। আজকে 6 নম্বর ব্রেকিং, যুবকের রহস্য মৃত্যুতে তুলকালাম থানায়। বলাগড় থানায় ভাঙচুর করে উত্তেজিত জনতা। অত্যন্ত বড় খবর, রাতে যুবককে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সকালে রেল লাইনের ধারে ওই যুবকের দেহ উদ্ধার হয়। আজকে 7 নম্বর ব্রেকিং, নাম বদলাচ্ছে কেন্দ্রের মনরেগা প্রকল্পের। নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। এবার বছরে 125 দিনের কাজের গ্যারেন্টি। আজকের 8 নম্বর ব্রেকিং, ফের দূষণ বিতর্ক পার্ক সার্কাস ময়দানে। দূষণ বিতর্কে ফের মামলা হাইকোর্টে। 1 ডিসেম্বর থেকে সার্কাস করার অনুমতিকে চ্যালেঞ্জ। আজকে 9 নম্বর ব্রেকিং, 20 ডিসেম্বর রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। মতুয়াগড়ে মোদীর হাই ভোল্টেজ সভা হতে চলেছে, নজর গোটা রাজ্যে। আজকে 10 নম্বর ব্রেকিং, বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুনের বাবরির। দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হুমায়ুন কবির। কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রোজ উন্নয়নের পাঁচালি পড়ে শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট তো বড় বালাই, তাই না? তখন তার দলেরই এক বিধায়ক সেই কোরাসে কণ্ঠ না মিলিয়ে, মানে সুর না মিলিয়ে পথের পাঁচালি গাইছেন। অন্যরকম পথের পাঁচালি, সত্যি পথের পাঁচালি। রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। একটা সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুমি অ্যাভয়েড করে চলে যেতে হয়। কি করবো? আমাদের বার্ধক্যহীনতা যদি একটু দেখেন, আমাদের অ্যাভয়েড করতে হয়, আমাদের লুকোতে হয়। চারপাশে শহরের মুখ রোজ ঢেকে যাচ্ছে বিজ্ঞাপনে, উন্নয়নের বিজ্ঞাপন, বড় বড় সব হোর্ডিং। আর শাসকের বাকতাল্লাবাজি বিজ্ঞাপনে দলের বিধায়করাই চাপা পড়ে যাচ্ছেন, মুখ ঢেকে যাচ্ছে তাদেরও, মানে নিজেরাই তারা মুখ লুকোতে বাধ্য হচ্ছেন। গাড়ির কাজ তুলে যতটা মুখ আড়াল করা যায় আর কি, মানে লজ্জায়, পথশ্রীর হতশ্রীতে। রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। একটা সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের
কাজটাকে তুমি অ্যাভয়েড করে চলে যেতে হয়, কি করবো? চোখের সামনে দেখছি রোজ গাড়ি উল্টে পড়ে যাচ্ছে, গাড়ির কাঁচ তুলে অ্যাভয়েড করে চলে যেতে হচ্ছে। যার মুখের কথা রিপিট করলাম, মানে আপনাদের আবার শোনালাম, সুকুমার দে। পরিচয়টা দিই, উনি নন্দকুমার বিধানসভার তৃণমূলের বিধায়ক। আশ্চর্য লাগছে না? কোথায় বলছেন? সরকারি মঞ্চে, সরকারি প্রকল্পের উদ্বোধনের মঞ্চে এই কথা বলছেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। স্বভাবতই দলে হইচই পড়ে গেছে, জেলা রাজনীতিতে তো পড়বেই। তৃণমূলের বিধায়ক যদি সেম সাইড বল দেন, হই হই হওয়ারই কথা, কারণ জেলাটার নাম পূর্ব মেদিনীপুর। তৃণমূল লোকসভা কেন্দ্রের মধ্যে নন্দকুমার, এটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে নন্দকুমার পড়ে। এখানে অধিকারীদের খাসতালুক আলাদা করে বলে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই, এই জেলার পলিটিক্যাল গুরুত্ব সম্পূর্ণ আলাদা। সেখানে যদি তৃণমূলের কোনো বিধায়ক নিজের জালে বল ঠেলে দেন, তাহলে দলের অস্বস্তি বাড়বে। এটারও বলার কোনো বাহুল্য, এটা বলা নিখাদ সত্যি, কিন্তু সবসময় অপ্রিয়ই শুনতে লাগে। পথশ্রী প্রকল্পে কোনো কিছু কাজ হয় না, শুধু চুরিই হয়। আর উনি তো গাড়ির কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন, এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না। যা হতশ্রীর অবস্থা। এটাই ওনাদেরকে বলবো অন্যান্য পাশের রাজ্যগুলো দেখে আসতে, উত্তরপ্রদেশ দেখে আসতে, মধ্যপ্রদেশ দেখে আসতে। সেখানে রাজ্য সরকারের সড়কগুলো দেখলে ওনাদের ঘুম ছুটে যাবে। দেখুন, সরকারি তথ্য বলছে পশ্চিমবঙ্গে পথশ্রী প্রকল্পে বিভিন্ন পর্যায়ে মোট 59,500 কিলোমিটারের বেশি রাস্তা হয় তৈরি হয়েছে কিংবা সংস্কার করা হয়েছে। চতুর্থ পর্যায়ে আরও 20,030 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে, হয় তৈরি কিংবা সংস্কার। সেখানে নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাইরোড পর্যন্ত কানেক্টিং রোড দীর্ঘদিন ধরে বেহাল, এই অবস্থায় পড়ে থাকতে পারে কি করে? এটা দেখা তো বিধায়কেরও দায়িত্ব। সুকুমার বাবু এতদিন কি করছিলেন? আজকে আপনি কেন এই প্রশ্ন তুলছেন ঠিক ভোটের মুখে এসে? এই যে না পারা, এই যে ব্যর্থতা, তার দায় কি আপনার ঘাট থেকে আপনি ঠেলে ফেলতে চাইছেন? কি বলবো, বিধায়কের 12টা অঞ্চলে 10টা অঞ্চল নন্দকুমার হাইরোডের ওপাশে। স্যার সারাদিনে মিনিমাম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যাতায়াত করে এটা দিয়ে। উনিও তো লাফি যাচ্ছেন, ওনার কোনো নেই, ক্লিয়ার নেই। না না না, ওদিকে উনি মাথা কামাচ্ছেন। টেন্ডার হয়ে গেছে, পাস হয়ে গেছে, এই কাজ করবো দুর্গা পূজার পরে, কালী পূজার পরে, লোক পাচ্ছি না, এইসব অজুহাত। আজ আশ্বাস হচ্ছে আর ডেলি টোটো উল্টাচ্ছে আর লোকের হাত পা ভাঙতেছে। আপনাকে সারাদিনে যেতে হয়, সারাদিনে 1-2বার তো যাবেই, মাস্ট, কোনো নেই। তা তিনি যদি দেখতে পেয়ে যদি না দেখার ভান করে, আমাদের বলার কি আছে? টেন্ডার হয়ে গেছে কিন্তু কাজের দেখা হচ্ছে না। এইরকম রাস্তা থাকলে ধুলায় তো মুখ বন্ধই রাখতে হবে সবসময়। দোকানদানি দেখুন 2 হাত করে ধুলা পড়ে যায়। ধুলে ফুসফুসের প্রবলেম এসে গেছে, সেই থেকে মাস্ক পরে থাকি সবাই। শুধু তো পূর্ব মেদিনীপুরের নন্দকুমার নয়, লিলুয়া থেকে লালগড়, পথশ্রীটা আছে কোথায়? রাস্তার হতশ্রী চেহারাটা বেরিয়ে পড়েছে সর্বত্র। প্রায় 6 মাস আগে থেকে দেখাচ্ছি আমরা। গাড়ি তো উল্টোয়, চাকা গাড্ডায় পড়ে লোকও মরে যাচ্ছে, ভাঙাচোরা রাস্তায়, ঝাঁকুনিতে মাজার হাড় পাঁজরা সব একবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তাহলে রাস্তাটা হচ্ছে কোথায়? সেম সাইড বলে প্যাঁচে পড়েছেন বুঝে সেই বিধায়কই আবার 10 দিন সময় চেয়ে নিচ্ছেন। রাস্তার ক্ষতে তিনি নাকি প্রলেপ দেবেন, ভাবুন, এই ভোটের আগে। কিন্তু ক্ষোভের প্রলেপ পড়বে কি তাতে? খুবই তাড়াতাড়ি আমরা প্রথম একটা ছোট্টভাবে রিপেয়ারিং করে দেবো এবং পরবর্তী পর্যায়ে বড় আকারে হবে, ওটাও নিশ্চয়ই হবে। 10 দিন 10 ডেজ যদি করে দেয় ভালো। 5 বছরে ঘুম ভাঙেনি, যদি 10 দিনে ঘুম ভাঙে। নন্দকুমার বিধানসভার বিধায়ক যদি বিধায়ক হয়ে যদি নন্দকুমারের উন্নয়ন করবে, তা আমাদের সব জনসাধারণ তো খুশি। এটা দেখা যাক, বিধায়ক যদি আশ্বাস দেয়, যদি হলে তো আমাদের তো ভালো। আমরা রিপেয়ারিং করেছি অনেকবার এবং রাস্তাটি ওটা নিশ্চয়ই হবে এবং সেটাও সরকারের নজরে আছে। ওনারা 14 বছরে 14.5 বছরে পারলেন না, 10 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবেন। ওটা একটা বড় টাকা, ওটা 7 কোটি প্লাস সেই টাকা, সেটা আলটিমেটলি তার প্রসেস হচ্ছে। তো ওই হতশ্রী নিয়ে ওনাদের ওই নোংরামি ওনাদের বন্ধ করা উচিত। শুধু পথের পাঁচালিতেই নন্দকুমার বাবু যে বেসুরো এমন কিন্তু নন। বার্ধক্য ভাতা নিয়েও দলের বিড়ম্বনা বাড়িয়েছেন বিধায়ক মশাই।
কেউ বার্ধক্য ভাতা চাইলে তাকে নাকি লুকিয়ে পড়তে হয়, মানে পালানোর পথ পান না। আমাদের বার্ধক্য ভাতাটা যদি একটু দেখেন, আমরা খুব একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করছি, করব, তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয়, আমাদের যেন একটু লুকোতে হয়। কেন বিধায়ককে কথা বলতে হচ্ছে? নন্দকুমারে কি ষাটোর্ধ মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে? ভাতা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না সরকার? চাহিদা বাড়ায় ভাতার টাকায় টান পড়েছে নাকি তার উল্টোটা? এটাও কি বিজ্ঞাপনী ফানুস? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ভাতা পৌঁছচ্ছে না নন্দকুমারে? কারণ যাই হোক, নন্দকুমারের বিধায়ক জেনে হোক বা না জেনে, বুঝে হোক বা না বুঝে, নিজের সরকারের উন্নয়নকেই যে চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন, এটা কিন্তু বিলক্ষণ সত্য, সবাই বুঝতে পারছে। তাহলে তৃণমূল কি বলবে? নন্দকুমারের বিধায়ক তলে তলে কোট আনকোট গাদ্দারদের সঙ্গে হাত মিলিয়েছে। মহিষাদল, হলদিয়া, আপনার ওধারে যাই বলুন না কেন, দীঘা এবং তমলুক, কোলাঘাট সব একটা মূল একটা গেটওয়ে রাস্তা। ওই রাস্তাটা ভীষণ খারাপ। আগে ডিএম সাহেবও চেষ্টা করে গিয়েছেন, এখন যিনি আছেন তিনিও সচেষ্ট হচ্ছেন, সেটা হচ্ছে না। এবং সবাইকে বলবো যে আপনারা প্রচারটা একটু করুন, যেখানেই যাবেন আমাদের প্রচারটা করতে হবে, এই উন্নয়নের প্রচারটা করুন সবাই, দয়া করে প্লিজ। মতুয়া মহাসংঘ থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন এবং লীলামৃত পাঠ হবে ধর্মতলা ব্রিগেড মাঠে। ব্যক্তি নাটু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। আমাদের রাজ্যে মানুষের পথ চলার রাস্তা খারাপ হতেই পারে, কিন্তু এ রাজ্যে ধর্মীয় রাজনীতির রাস্তা দিন দিন দেখছি আরও মসৃণ হচ্ছে। রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই গীতা পাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাজনীতির চাপানুতরও কিছু কম হয়নি। মমতা তার ব্যাখ্যাও দিয়েছেন কেন তিনি যেতে পারেননি বা তার পক্ষে কেন যাওয়া সম্ভব ছিল না। হুমায়ুন কবির বললেন 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন, বাকিরাই বা বাদ যান কেন? আজ 7 সকালে এক মতুয়া নেতার ঘোষণা, জানুয়ারিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে হবে হরিনাম সংকীর্তন। সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়ে যায়, বিশেষ করে মতুয়া মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হরিনাম সংকীর্তনে যাবেন? কিন্তু ঘণ্টা চারেকের মধ্যেই ইউটার্ন। মতুয়া মহাসংঘের নামে গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার যে ঘোষণা করেছিলেন, আবার বলছি, মতুয়া মহাসংঘের নামে নান্টু হালদার যে ঘোষণাটা অফিসিয়ালি করেছিলেন, সেই হরিনাম সংকীর্তন হচ্ছে না। আলটিমেটলি এটা হচ্ছে না। ঘোষণা নাকি নান্টুর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এই যুক্তি দেখিয়ে নান্টু হালদারকে তার পদ থেকে সাসপেন্ডই করে দিলেন মতুয়াদের সংঘাধিপতি, মানে একটি অংশের মমতাবালা ঠাকুর। কয়েক ঘন্টার মধ্যে এত কিছু ঘটে যাওয়া সম্ভব? তাই তো ঘটল। ছোটকাটার প্রশ্ন, কেনই বা আচমকা এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো, আর কেনই বা প্রত্যাহার করে নেওয়া হলো বা ইউটার্ন? এর পেছনে কি অন্য কোনো অঙ্ক আছে, অন্য কোনো কারণ আছে? মিসফায়ার হয়ে গিয়েছিল? গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার কি বলেছিলেন আগে শোনাই আপনাদের। মতুয়া মহাসংঘ থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন এবং লীলামৃত পাঠ হবে ধর্মতলা ব্রিগেড মাঠে। তাহলে কি বলেছিলেন নান্টুবাবু? নান্টুবাবু বললেন, আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, যার সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তার রাজনৈতিক পরিচয় কি? মমতাবালা ঠাকুরের রাজনৈতিক পরিচয় কি আপনারা সবাই জানেন। তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ। নান্টু বলেছিলেন সবই মমতাবালার উদ্যোগে এবং ইচ্ছায় হচ্ছে, কিন্তু প্রতিটি লাইনেই উল্টো কথা বললেন মমতাবালা ঠাকুর নিজে। বলছি যে আপনাদের মমতাবালা ঠাকুর থাকছেন তো, একদম তারই উদ্যোগে এইগুলো নিয়ে কোনো আলোচনা আমরা কিচ্ছু জানি না, কে বা কে এগুলো করছে। মমতাবালা ঠাকুরের উদ্যোগ হচ্ছে। আমরা মারা যাচ্ছি, আমাদের এখন যন্ত্রণা হচ্ছে এসআইআর নিয়ে,
তার সঙ্গে সিএতে সবাই যেখানে বলেছিল যে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে সিএতে অ্যাপ্লাই করলে, এর আগে যেটা বলেছে সিএতে করলে নাকি বলে বিজেপি বলছিল যে তারা নাগরিকত্ব পাবে। সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে এটা হবে না, আগে নাগরিকত্ব হবে তারপরে যে ভোটার হবে। তো এইটা নিয়ে আমরা সেই যন্ত্রণায় আসি, আর আমরা এখন লীলামৃত পাঠ করে এগুলো ভুল সিদ্ধান্ত। দেখুন, আমি আরেকটা কথা আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। মমতা বালা ঠাকুর আগে তিনি মতুয়া, তিনি তৃণমূল করেন, সেটা তার ব্যক্তিগত পার্সন। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। ব্যক্তি নান্টু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। এ যেন লঘু পাপে গুরুদণ্ড, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কেন ব্রিগেডে হরিনাম সংকীর্তনের আসর বসত? নান্টু কি যুক্তি দিয়েছিলেন দেখা যাক। কিছুদিন আগে রাজনৈতিকভাবে ধর্মতলায় ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এবং হুমায়ুন কবিরও ডিক্লেয়ার করেছে উনি যে রাজনৈতিকভাবে যে 1 লক্ষ কণ্ঠে উনি কোরআন শরীফ পাঠ করবেন। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। তা আমরা মতুয়া মহাসংঘ থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন এবং লীলামৃত পাঠ হবে ধর্মতলা ব্রিগেড মাঠে। অর্থাৎ মোদ্দা কথা, পাল্টা কর্মসূচি। এর জন্য সাসপেন্ড করতে হবে গোসাইকে? এতটা গোসা হয়ে গেল মমতা বালার, বা অন্য কারো? নাকি নান্টু হালদারকে শাস্তি দিয়ে আসলে নিজের বোঝা কমাতে চেয়েছেন সাংসদ মমতা বালা ঠাকুর? আপনাদের মনে করিয়ে দিই, ব্রিগেডে গীতা পাঠের এই আসর নিয়ে যেটা হয়ে গেল রবিবার, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? গীতা পাঠ আমরা সবাই বাড়িতে করি, তার জন্য পাবলিক মিটিং করার কি আছে? গতকালই কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের দলীয় সভায়। মঞ্চে ছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। দলনেত্রী এক কথা বলছেন, আর তার শিষ্যরা যদি উল্টো কাজ করবেন তাহলে তো বিপদ হয়ে যেতে পারে, তাই না? তাহলে করেন কি করে? মমতাওয়ালা ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের আয়োজন করলে এই একই প্রশ্ন উঠত। হয়তোবা তখন তার দলকেই বলতে হতো যে হরিনাম যদি করতেই হয় তো বাড়িতে বসে করো, ব্রিগেডে 1 লাখ লোক নিয়ে এসে করার কি প্রয়োজন? একই তো ব্যাপার না? আপনি গীতা পড়ে কাকে ডাকেন? হরিকে ডাকেন, সেই কৃষ্ণ, সেই তো হরি। একেবারে সরল পাটিগণিত। তাই কি এতটা এগিয়েও মমতাবালা ঠাকুরকে পিছিয়ে আসতে হয়েছে? আসলে কোপটা পড়ল গোসাই নান্টু হালদারের ঘাড়ে। পড়ার কথা ছিল হয়তো অন্যত্র, এই কোপটা না পড়লে আরও বড় জায়গায় কোপ পড়ে যেতে পারতো, তাই না? সাসপেন্ড হওয়া নান্টু TV9 বাংলাকে বলেছেন তিনি ঘোষণা করেননি, তিনি প্রস্তাব দিয়েছিলেন মাত্র। আমরা বলি না আমি তো নিমিত্ত মাত্র, আসলে অন্য কেউ আছে মাথার ওপর। আর কি বললেন ভালো করে শুনবেন। মমতা বালা ঠাকুর আমাকে ফোন করেছিলেন, আমি তো গোসাই পরিষদের সভাপতি, সেই হিসাবে আমি একটা প্রস্তাব রেখেছিলাম, কিন্তু মা আমাকে ফোন করে বলেছেন যে আপাতত আমরা এটা স্থগিত রেখেছি। মা যখন আবার আমাদেরকে বলবেন তখন আমরা মতুয়া মহাসংঘের সবাই মিলে আলোচনা করে দিনক্ষণ আমরা ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেব। নান্টু কি বললেন? মমতা বালা ঠাকুর তাকে ফোন করে বলেছেন হরিনাম সংকীর্তন মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপাতত স্থগিত রাখছেন। স্থগিত কথার মানে আপাততই, এখানে ইমপ্লয়েড সেন্সটা কাজ করে। আপাতত মানে স্থগিত। এটা কেমন কথা হলো? বাবা বলেছে বাড়ি নেই, কলিং বেলে গিয়ে কেউ ডাকলো বাবা বাড়িতে আছেন, ভেতর থেকে ছেলে বেরিয়েছে বললো বাবা বলছে বাবা বাড়িতে নেই। অনেকটা না আমার কানে এইরকমই শুনতে লাগলো। গোড়ায় যে সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন, সেটা যে মমতা বালারই ছিল, সেটাই কি আবার আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন না নান্টু হালদার, যাকে তার পদ থেকে নাকি সাসপেন্ড করা হচ্ছে? না হলে সাসপেনশনের খবরকে তিনি অপপ্রচার কেন বলতে যাবেন বলুন তো? আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। না না, এটা অপপ্রচার, ওটা কিছু নয়। যে আমাদের কোনো পদ থেকে সরাবে না। মার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এখানে পদের কোনো সরাবা বা রাখার কোনো ব্যাপার নয়। মার সঙ্গে এই 10 মিনিট আগেও কথা হয়েছে। ভোট আসছে, মতুয়াদের নিয়ে রাজনীতির ঘূর্ণিপাক আরও বাড়ছে।
এ রাজ্যে যেমন সংখ্যালঘুদের নিয়ে খুব রাজনীতি হয়, মতুয়াদের নিয়েও ঠিক তাই হয়। গত কদিনে বনগাঁ কৃষ্ণনগরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জায়গাতেই মতুয়া ভোটের বিরাট প্রভাব। আর 20শে ডিসেম্বর নদিয়াতেই আসছেন সীমান্ত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহেরপুরে সভা সমাবেশ করবেন। জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজ্যের একমাত্র বাম শাসিত এলাকা। এটা কিন্তু একটা ব্যতিক্রমী জায়গা। তাহেরপুরে নোটিফাইড এরিয়া বামেদের দখলে। সেই তাহেরপুরে প্রধানমন্ত্রী আসছেন ভোটের প্রচার করতে। তবে আলোচনায় বামেরা নেই, তৃণমূল বিজেপির তরজা এখন থেকেই শুরু হয়ে গেছে। তার এবারের সম্ভাব্য সভা নদিয়া জেলাতে। গোটা নদিয়া জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বনগাঁর মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডালির স্বাদ নিতে। আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন। মতুয়াদের ঢলটা এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে, যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে ভোটার মতুয়াদের। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা হবে। যেখানে যেখানে নরেন্দ্র মোদী পা রাখবেন, অমিত শাহ পা রাখবেন, আমরা তো বাকি জিতবই। বিশেষভাবে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল জয় পাবে তৃণমূল কংগ্রেস, কারণ মানুষ চিনে নেবেন এই লোকগুলো আমাদের টাকা দেয়নি, এই লোকগুলো 100 দিনের টাকা দেয়নি। আমরা আশা করব যে বিহারের ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়, সেই গঙ্গা এবার বাংলার উপর দিয়ে বয়ে চলা সার্থক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা। দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে। সংসদে দাঁড়িয়ে রাজ্য সরকারকে মানে বাংলার সরকারকে কাঠগড়ায় তুলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ কাঁটাতারহীন ভারত বাংলাদেশ বর্ডার। সারা দেশে 563 কিলোমিটার সীমান্ত কাঁটাতারহীন, যার বেশিরভাগটাই এ রাজ্যে। অমিত শাহের দাবি রাজ্য জমি দিচ্ছে না কিছুতেই। সীমান্তবর্তী এলাকার মানুষ কি বলছেন, তারা কি সীমান্তে কাঁটাতার চান যে কোনো মূল্যে? দুই জেলার কাঁটাতারবিহীন সীমান্ত ঘুরে TV9 বাংলার রিয়েলিটি চেক, একেবারে আঁখো দেখি হাল যাকে বলে, আপনাদের জন্য তুলে ধরছি, দেখুন। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। ভারত বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে কাঁটাতারের বেড়া দিতে না পারার কারণ হিসেবে জমি জটের কথা সংসদে দাঁড়িয়ে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে, শাসক দলকে। পাল্টা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। বাস্তব অবস্থা খতিয়ে দেখতে আমরা পৌঁছে যাই রাজ্যের দুই সীমান্তবর্তী এলাকায়, জলপাইগুড়ি ও নদিয়া। তথ্য বলছে জলপাইগুড়িতে সীমান্ত এলাকা 120 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত 18 কিলোমিটার। নদিয়ায় সীমান্ত এলাকা 89 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত 27 কিলোমিটার। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করতে করতে আপনি বুঝতেও পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ভারতে, আর এই যে আমি যখন এখান থেকে ঠিক 2 পা পিছাচ্ছি, অর্থাৎ এই যে এলাকা দেখছে এইটা কিন্তু বাংলাদেশ, এটা বাংলাদেশ। আমার ডান দিক বাঁ দিক যা আছে বাংলাদেশ। আবার যেই আমি এই 2 পা আসছি, আমি কিন্তু ভারতে এসে গেলাম।
এই যে জমি, এই জমি কিন্তু ভারতের। কিছু জায়গায় ঢালাই পিলার আছে, বাকি অংশে বোঝার কোনো উপায় নেই। গ্রামবাসীরা ভীষণভাবে চাইছেন কাঁটাতার বসুক। এইটুকু কাজ গভর্নমেন্ট করছে না কেন, আমরা এটা তো সেইভাবে বলতে পারবো না। মাপ নিয়ে গেল, তখনও আমরা সবাই বলছি যে আমরা সই চাইছিল, আমরা তাও সই দিয়েছি। যদি আজকে তারকাটা বেড়া বর্ডারটা করা যায়, তাহলে আমরা যেমন সীমান্তের মানুষ সুরক্ষিত থাকবো, তেমনি আমার দেশ সুরক্ষিত থাকবে। জলপাইগুড়ির মতো একই পরিস্থিতি নদিয়ার কৃষ্ণগঞ্জ, মাঝদিয়া, গেদে সীমান্তবর্তী এলাকায়। কিছু অংশে কাঁটাতারের বেড়া আছে, কিছু অংশে নেই। অভিযোগ, এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে এসে লুটপাট চালাচ্ছে। চলছে চোরাচালান, অনুপ্রবেশ, স্থানীয়রা জমি দিতে রাজি। জমি নেওয়া হচ্ছে না কেন, সে প্রশ্ন তারা তুলেছেন। এটা রাষ্ট্রীয় বিষয় না রাজ্যের বিষয়, সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। এখনো তার কাটাবিহীন এলাকাতে আমরা নিরাপত্তাবিহীন অবস্থায় আছি। কেন্দ্রীয় সরকার চাইছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন চাইছেন, তাহলে হচ্ছে না কেন? অনুপ্রবেশ আর তার রাজনৈতিক দায় নিয়ে বিতর্ক বাঁচিয়ে রাখার জন্য?